বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী মার্কেল, তালিকায় আরডান ও কমলা। ভারতীয় নাবিকসহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের হুঁশিয়ারি। আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বললেন ইরানের প্রেসিডেন্ট। এবার এলিয়েনদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছে চুক্তিও। মার্কিন নিষেধাজ্ঞায় ভ্যাকসিন আমদানি করা যাচ্ছে না, বলছে ইরান। 31শে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের বিরোধী এমপিরা পদত্যাগপত্র জমা দেবেন। পরমাণু সমঝোতায় ফিরে আসা নিয়ে যা বললেন বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা। কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ অস্বীকার যুবরাজ সালমানের। এবং আবারও টুইটারে মোদির রেকর্ড। ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ক্ষমতাধর নারীদের যে তালিকা করা হয়েছে তাকে শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তালিকায় জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। আর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বিশ্বের তৃতীয় শীর্ষ ক্ষমতাধর নারী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক এই সাময়িকী 2020 সালের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে তাতে শেখ হাসিনাকে 39তম স্থানে রাখা হয়েছে। প্রতি বছরই এ ধরনের তালিকা প্রকাশ করে ফোর্বস। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় এবার 30 দেশের বিভিন্ন বয়সী নারীর নাম এসেছে। এদের মধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান আছেন 10 জন, 38 জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের 5 জনও এসেছেন ক্ষমতাধর নারীদের তালিকায়। টানা দশমবারের মতো তালিকার শীর্ষ স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই তালিকায় স্থান পেয়েছে। তিনি শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় আছেন তৃতীয় স্থানে। গতবারের মতো এবারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লায়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে। নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান আছেন এবারের তালিকার 32তম স্থানে। এবছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। ক্ষমতাধর নারীদের তালিকায় এই উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি আছেন 41তম স্থানে। তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ। পূর্ব লিবিয়ার 9 জন তুরস্ক, 7 জন ভারতীয় নাবিকসহ জাহাজটিকে আটক করা হয়েছে বলে ডয়েচ ভেলের খবরে বলা হয়েছে। এলএনএ এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মাবরুকা নামের জাহাজটি আটক করা হয়। তাতে 9 জন তুরস্কের এবং 7 জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিম লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল আর্ককে অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপলি ভিত্তিক এই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার। অন্যদিকে আমিরাত, মিশর ও সৌদি আরবের সমর্থন বিদ্রোহী হাফতার বাহিনীর দিকে। এদিকে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে হাফতারের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের ওপর আঘাত আনার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের ওপর আঘাত করলে এবার কঠোর জবাব দেওয়া হবে। এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতারের বাহিনী। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উচিত অতীত ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এসব কথা বলেছেন। রুহানি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে নতুন করে সেন্ট্রিফিউজ বসানো প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়। সমঝোতা স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। করোনাভাইরাস মহামারীর সময়ও ইরানি জনগণের সাথে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেছেন রুহানি। তিনি বলেন, আমেরিকান বর্তমান শাসক গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়েছে, নির্দয় আচরণ করেছে তারা।
রুহানি আরও বলেছেন, আগামী ফার্সি বছরে দৈনিক 23 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের ওপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানা ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিয়ে অদ্ভুত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের সাবেক মহাকাশ নিরাপত্তা প্রধান। সম্প্রতি তিনি বলেছেন, ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব আছে এবং তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ হয়েছে, এমনকি সম্পাদিত হয়েছে চুক্তিও। ইসরায়েল স্থানীয় এদিট আহরনট পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ অধিদপ্তরের সাবেক প্রধান হাইম এশেদে মন্তব্য করেছেন। গত শুক্রবার হিব্রু ভাষায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার জেরুজালেম পোস্টের কিছু অংশ ইংরেজিতে প্রকাশ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এটি আলোচনার বিষয় হয়ে ওঠে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও মনে করে যে মানব সমাজ এখনও তাদের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য প্রস্তুত না, তাই তারা এ বিষয়টি প্রকাশ করতে নিষেধ করেছে বলে জানান হাইম এশেদ আরও জানান, ভিন গ্রহের প্রাণীরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিজ্ঞানীদের সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ রাখছেন। বিজ্ঞানীদের সঙ্গে ভিন গ্রহের প্রাণীদের চুক্তি রয়েছে। সেই চুক্তির শর্ত, ভিন গ্রহীরা সম্মতি না দেওয়া পর্যন্ত তাদের কথা পৃথিবীর মানুষকে জানাতে পারবেন না বিজ্ঞানীরা। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে জানেন এবং এই ব্যাপারে একটা সময় তিনি তথ্য প্রকাশের দ্বারপ্রান্তেও ছিলেন। তবে মানুষ আতঙ্কিত হতে পারে চিন্তা করে ভিন গ্রহের প্রাণীরা তাকে এটি করতে নিষেধ করেছেন। স্পেস আর স্পেসশিপ শুনলেই এখনও মানুষ অনেক কিছু মনে মনে ভেবে ফেলে। ভিন গ্রহের প্রাণীরা এখনই এই গোটা বিষয়টি নিয়ে বেশ হইচই চায় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনতে পারছে না বলে অভিযোগ করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হিম্মতি বলেন, ইরান যাতে করোনার ভ্যাকসিন কিনতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রে ইরানের ব্যাংকের অর্থ লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও মার্কিন অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে, ঔষধসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ইরান মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অমানবিক কর্মকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে আব্দুল নাসের হিম্মতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ইরান করোনার ভ্যাকসিন আমদানির চেষ্টা করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার জন্য বিশ্বের অনেক দেশ এবং কয়েকজন মার্কিন কংগ্রেস প্রতিনিধিও আহ্বান জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা জারি রেখেছেন। সম্প্রতি আমেরিকার অন্তত 30 জন কংগ্রেস প্রতিনিধি ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান। ট্রাম্প প্রশাসন ইরানের ঔষধ এবং খাদ্য আমদানির উপর নিষেধাজ্ঞা নেই বলে দাবি করলেও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। ইরানের অভিযোগ, ইরানের কোনো জাহাজে যাতে সমুদ্র পথে ঔষধ ও খাদ্য আমদানি করতে না পারে সেজন্য নানাভাবে বাধা সৃষ্টি করছে। পাকিস্তানের সর্বদলীয় বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম ঘোষণা করেছে যে তাদের সমস্ত জাতীয় এবং প্রাদেশিক সংসদ সদস্য আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দলের প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। 11 দলের সমন্বয়ে গঠিত পিডিএমের 4 ঘণ্টা ব্যাপী সম্মেলনের পর জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। বিরোধী জোটের পক্ষ থেকে আগেই সংসদ হতে পদত্যাগের কথা জানানো হয়েছিল। তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে যে সমস্ত আসনে উপনির্বাচন দেওয়া হবে, এরপর বিরোধী জোটের পক্ষ থেকে সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেওয়ার সময়সীমা ঘোষণা করা হলো। তবে বিরোধী জোট সংসদ সদস্যদের চূড়ান্তভাবে পদত্যাগের সময়সীমার ব্যাপারে একমত হতে পারেনি। জোটের নেতা মাওলানা ফজলুর রহমান সাদামাটাভাবে জানান, বুধবার পিডিএমের স্টিয়ারিং কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠকে সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখী লং মার্চের সময়সূচি নির্ধারণ করা হবে। পাক প্রধানমন্ত্রী বিরোধী জোটের নেতাদের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তাও নাকচ করে দেন মাওলানা ফজলুর রহমান। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতা ফিরে এলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের অন্যান্য বিষয়ে আলোচনার পথ সুগম হবে। জো বাইডেনের নেতৃত্বাধীন আসন্ন সরকারে সুলিভানকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হবে বলে বাইডেন নিজেই ঘোষণা করেছেন।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সুলিভানের এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরানের সঙ্গে আরও অনেক বিষয়ে মার্কিন সরকারের আলোচনার পথ খুলে যাবে। আমেরিকার ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার লাগাম টেনে ধরবেন জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এর আগে বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছিলেন, ইরান পরমাণু সমঝোতায় দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তিনি আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনবেন এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন। এদিকে ইরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমেরিকা আইন ভঙ্গ করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় তেহরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দিয়েছে। সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। গত সোমবার সৌদি যুবরাজের আইনজীবী তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজের আবেদন করে জানান, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় বিশেষ ঘাতক দল পাঠিয়েছেন সালমান। কানাডায় অবস্থান করা সৌদির নির্বাসিত সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তার নাম সাদ আল জাবরি। গত আগস্টে সৌদির নির্বাসিত এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা 106 পৃষ্ঠার একটি মামলা দায়ের করেন। 3 বছর আগে তিনি সৌদি আরব থেকে পালিয়ে কানাডা যান। হত্যা চেষ্টার অভিযোগে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় জাবরি অভিযোগ করেছেন, তিনি প্রায় 3 বছর আগে সৌদি থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেন, এমনকি সেখানেও তাকে হত্যার চেষ্টা চালানো হয়। কানাডায় নির্বাসিত জাবরির ভাষ্য মতে, তিনি যুবরাজ এবং সৌদির অনেক ভয়ঙ্কর গোপনীয় তথ্য জানেন। এতেই তাকে হত্যা করতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান সৌদির কার্যত শাসক হিসেবে গণ্য। তিনি বলেছেন, জাবরি নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। এদিকে জাবরির দাবি, তাকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা চালিয়েছে যুবরাজ। জাবরি বলেন, 2018 সালের 2 অক্টোবর তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে হত্যার জন্য ঘাতক দল কানাডায় গিয়েছিল। ওই দলের নাম দেওয়া হয় টাইগার স্কোয়াড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশেষ করে টুইটারে ফলোয়ারের সংখ্যা বিচারে বিশ্বের শীর্ষ 3 নেতার একজন তিনি। মাঝে মধ্যেই তার করা টুইট ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আবারও তার একটি টুইট রেকর্ড সংখ্যক বার রিটুইট করেছেন ফলোয়াররা। গত এপ্রিলে তার টুইটটি রিটুইট হয়েছে 1,18,000 বার। মঙ্গলবার টুইটারের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত মার্চ এপ্রিলে ভারতের করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী ছিল। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত 5 এপ্রিল রাত 9টায় 9 মিনিট ধরে নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ডাকে অসংখ্য মানুষ সাড়া দেয়। সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করেছিলেন মোদী। সঙ্গে লিখেছিলেন, শুভ করতি কল্যাণময় আরোগ্য, ধন সম্পদ, শ্রুত বুদ্ধি বিনাশ, দ্রৌপদী নমস্তে। তার করা এই টুইটটি ইতিহাস তৈরি করেছে।